বন্ধুরা ওয়াইটিতে কিন্তু একটা বড়সড় যুদ্ধ হতে চলেছে। না 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 না, এই যুদ্ধ কিন্তু কখনো এক পক্ষ আরেক পক্ষের সাথে যে যুদ্ধটা ওয়াইটিতে চলছে সেই যুদ্ধ ভেবো না। এই যুদ্ধের লেভেল, এই যুদ্ধের ভয়ঙ্করতা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভয়ঙ্কর, সেটা তোমরা যতক্ষণ এই যুদ্ধ আরম্ভ হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর সেই যুদ্ধ কিন্তু মনে মনে ওই যে বলে না, ঠান্ডা লড়াই আরম্ভ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, ঠান্ডা লড়াই আরম্ভ হয়ে গেছে। সেই ঠান্ডা লড়াইয়ের ভয়ঙ্করতা ঠিক কতটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারে, মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে, সেটাই আজকের আমি এই ভিডিওতে তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু তুলে ধরবো যে কার সাথে কিভাবে কি যুদ্ধ লাগতে চলেছে। এবং কিছুটা কিন্তু মন্দিরাদি ভাইয়ের মতো একটা ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা। তোমাদেরকে পুরোটা এই ভিডিওতে উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটু পরে তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি, কারণ কি একটু ব্যস্ত ছিলাম। তো একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। চলো এবার ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। আমি তো বলবোই কার সাথে কি যুদ্ধ হতে চলেছে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো গামলাকে নিয়ে ভিডিওটা করছি। তো আমি দুদিন আগে একটা ভিডিও তোমাদের সামনে দেবো বলেছিলাম দীপদা ভাইকে নিয়ে, যে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি জানো তো, অনেক কথা বলতে চেয়েও না অনেক কথা বলতে পারি না। কারণ কালকে আমি আমার একটা ভিডিওতে ছোট্ট একটা স্ক্রিনশট দিয়েছি, আমাকে আমার ভিউয়ার্সরা, আমার দিদি ভাইরা আমাকে কমেন্টস করেছে, পায়েল কোনো রকম কোনো স্ক্রিনশট তুমি দিও না, কারণ তারা জানে যে আমার ট্যাগ পায়েল আইডিটাই কিন্তু সামান্য একটা ভিডিওর জন্য স্ট্রাইক আমাকে দেওয়া হয়েছিল। সেখানে সত্যিই আমার মনে হয় কোনো রকম কোনো কি বলবো স্ক্রিনশট বা কোনো কিছু দেওয়ার এমন কিছু প্রয়োজন নেই, টাইম মেনশন করলেই যথেষ্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে জানো তো, কিছু কিছু কথা সত্যিই জানি, অরিজিনালি জানি, কিন্তু আমি বলতে পারছি না, কারণ কিছু তো বাধা থাকেই, তাই না? কিছু বাধা থাকে না, কেউ হাত পা বেঁধে রাখিনি, কারণ আমার কারোর সাথেই যোগাযোগ নেই। আমি বারংবার আমার প্রতিটা ভিডিওতে বলেছি যে আমার কাছে আমার ভিউয়ার্সরা ভগবান, তারাই আমাকে যতটুকুনি তথ্য দেয় এবং তারা আমাকে বিশ্বাস করে বলেই কিন্তু খবরগুলো দেয়, তাই না? কারণ তারা জানে যে সেই মানুষটার যতই ক্ষতি হয়ে যাক, সেই মানুষটা কিন্তু কখনো আমাদের নামগুলো বলবে না। কারণ একটা খবর তোমাদের সামনে আমি দিই না, মন্দিরাদি ভাই থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি যা যা ভিডিওতে জোর গলায় যে কটা কথা বলেছি, প্রত্যেকটা কথা কিন্তু সত্যরূপে তোমাদের সামনে পরবর্তী সময় কিন্তু প্রমাণিত হয়েছে। হ্যাঁ, সেই মুহূর্তে মুখে বলেছি, কোনো প্রমাণ দিতে পারিনি, কারণ আমি জানতাম সেই প্রমাণগুলো কিছুদিন পর সবার সামনে বেরিয়ে আসবে। কারণ মিথ্যে দিয়ে কখনোই কিন্তু চলা যায় না জীবনে। সত্য কিন্তু সবার সামনে একদিন না একদিন আসবে। আমি দীপদা ভাইকে একটা কথা বলেছিলাম অনেকদিন আগে, যে দেখো, কারোর সাথে সম্পর্ক ভালো, কারোর সাথে বন্ধুত্ব ভালো, কিন্তু কারোর সাথে এতটাই ঘনিষ্ঠ বাড়াবাড়ি বন্ধুত্ব ভালো নয়, যেখানে কিনা কি বলবো, খাল কেটে কুমির ডেকে নিয়ে আসার মতো একটা বিষয়, এরকম একটা বিষয় না। আমি তো এই জিনিসটা একদম পছন্দ করি না। একটা লেভেল অনুযায়ী একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক, একটা ভালোবাসা একটা লেভেল অনুযায়ী রাখা উচিত আমার সবসময় মনে হয়। তার বেশি কিন্তু অতিক্রম করে গেলেই, বলে না, অনেক বেশি কারোর সাথে যদি মাখোমাখি একদম গদগদ একটা ভাব হয়ে যায় না, তার সাথে কিন্তু আগে ঝামেলা অশান্তি শুরু হয়। তো সেখান থেকে আমি সবসময় কিন্তু 10 মাইল দূরেই থাকি, যে না, হাই হ্যালো এইটুখানি ঠিক আছে, এর থেকে বেশি বাড়াবাড়ি কিন্তু কখনোই আমি কারোর সাথেই করতে চাই না, নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া। এইবার দেখো, আমি একটা কথা বলতে চাইছি, দীপদা ভাই কি কখনো তার সন্তান সম্পর্কে একবারও বলেছে যে কেন আমার সব দায়িত্ব, কেন আমার একার, কেন অপর কেউ কেন নেবে না, সে এসে নিয়ে যাক, সে এসে তার সন্তানকে মানুষ করে দেখাক, সে উড়ো পাখির মতো উড়ছে, আর এখানে কেন আমি আমার সন্তানের একার জ্বালা আমি ওঠাবো? এই কথাটা কি দীপদা ভাই কোনোদিনও তার ভিডিওতে বলেছে? বলেনি। সে কিন্তু কখনো বলেনি। যথারীতি সে আজকে তার ভিডিওতে অ্যান্সার স্বরূপ অনেক কিছু বলে দিয়েছে, যে তার শরীরে তো আমারই রক্ত বইছে, তাই না? তার ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে। একদম ঠিক কথা বলেছি দীপদা ভাই। কারণ যারা সন্তানকে সত্যিই ভালোবাসে, শুধুমাত্র লোক দেখানি যে দেখো গো আমি এই করছি, দেখো গো আমি ওই করছি, কিন্তু ভেতরে ভেতরে আমি সন্তানকে অবহেলা করছি, সেটা তো উপরেও ভগবানও আছেন না, তিনিও তো দেখতে পাচ্ছেন। আর যাই হোক, একটা বাচ্চা মানুষের সাথে কিন্তু কখনোই মিথ্যাচার কিন্তু করা যায় না, কারণ সে মুখ ফসকে কারো না কারোর কাছে বাড়ির লোক তার সাথে কি ব্যবহার করছে, এটা কিন্তু কোনো না কোনো সময় বলেও দেবে, তাই না? হ্যাঁ, অনেক সময় আবার কিন্তু বাচ্চারা ইচ্ছা করে মিথ্যা কথা বলেও, কিন্তু সত্য তারা বেশিরভাগ সময়টাই কিন্তু বলে। সেই জায়গায় এই যে অনেকবার অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি যে কেন একা জ্বালা সে ওঠাবে। এখানে জ্বালা কি? একটা সন্তানকে একটা বাবা মানুষ করছে, এখানে তো কোনো জ্বালা থাকতে পারে মনে হয় না, জ্বালা থাকতে পারে সত্যিই মনে হয় না। কারণ কি, সে যেই সময়ে তার জীবন থেকে তার ওয়াইফ চলে গেছে, গামলা চলে গেছে, তার বেঁচে থাকার একটা যে কি বলবো, একটা বেঁচে থাকার মূল মন্ত্র পেয়েছিল, সেটা কি?
তার সন্তান কিষাণু। তাহলে সেই কিষাণুকে নিয়ে সে তো কোনো সময় বলছে না, সে বারংবার বলছে যে আমার দায়িত্ব দিয়ে দেওয়া হোক আমার ছেলেকে, আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করে দেখাবো। তার ব্যথা লাগলে, তার কষ্ট লাগলে, তার দুঃখ লাগলে আমার আগে অন্তরে এসে মানে ব্যথাটা লাগবে। সেখানে অন্য কেউ যদি বারংবার ভিডিওর মাধ্যমে বলতে থাকে যে কেন রে তুই একা কেন এই দীপদা ভাই কষ্ট ওঠাবে, তুইও এসে নিয়ে যা, তোর ভিউয়ার্সরা যে এত কমেন্টস করছে, হ্যাঁ তুই কেন তোর বাচ্চাকে নিতে যাবি না, এই যে কথাগুলো তাকে উস্কানো, এগুলো তো করার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আমার এটা পার্সোনাল মতামত, আমার এই মতামতের সাথে অনেকের মত নাও মিলতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। আমাকে ক্ষমা করো যদি কারণ আমার এই কথাটাতে খারাপ লেগে থাকে, কারণ আমরা তো চাইছি, আমরা প্রত্যেকে চাইছি যে কিষাণু যাতে কোনো মতেই গামলার কাছে না যেতে পারে। কারণ এটা আমি বলছি না যে কোনো নর্মাল মানুষের মধ্যে যদি এরকম বোঝাপড়া তাদের মধ্যে না হয়ে থাকে, সেখানে যদি বাবাই নেবে মা নেবে না কেন, এটা আমি অন্য মানুষদের ক্ষেত্রে বলছি না, কিন্তু এখানে যেখানে গামলা এরকম একটা নোংরা কাজ করছে দিনের পর দিন, সেখানে কিন্তু তার কাছে কিষাণু কোনো মতে গিয়ে কিন্তু ভালো থাকতে পারছে না, মানে ভালো থাকতে পারবে না। এই একটা কথা উঠছে ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটি পাওয়ার। আমি বারংবার বলছি আরে বাবা আমার বাড়িতেও কিন্তু একটা বাচ্চা আছে। এই যে আমি কালকে তোমাদের সামনে একটা ভিডিও দিয়ে আমি বলেছিলাম বাইরে বেরোবো, কোথায় গিয়েছিলাম জানো? ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে। আমার ব্লগ আইডিতে কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে ট্যাগ পাইলে আমি ভিডিও দেবো। তো তার কি হয়েছে, কিছুদিন যাবত কিছু খাচ্ছে না, আমি যাই যত রকম ভাবে ট্রাই করছি কিছুই খাচ্ছে না, জোর করে দিতে গেলে বমি করে দিচ্ছে। তো আমি জানি সর্দি, বা আমি ভাবছি আমার কি কিছু ফল্ট হচ্ছে, ওমা আমি গিয়ে জানতে পারলাম কি তার ডাস্ট অ্যালার্জি হয়েছে, মানে ধুলো থেকে। এইবার তোমরা বলো, স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, সেখানে স্কুলের বাসে জানলা খোলা থাকছে, স্কুলে গিয়ে মাঠে যে একদিন করে খেলা থাকে সেখানে গিয়ে সে দৌড়ঝাঁপ করছে, বাড়িতে খেলা করছে, আমি যথারীতি ধূপ দিচ্ছি, আমি ধুনো দিচ্ছি, আমি গুড নাইট জ্বালাচ্ছি, সেখান থেকে যদি বাচ্চার প্রবলেম হয় সেটা তো আর আমি ভগবান নয় যে আমি বাড়িতে বসে বসে জেনে যাব, তাই না? তাই থেকে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, মানে সে খাচ্ছে না মানেই তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে আমি আমার বাচ্চার কেয়ার করছি না। ভেবে দেখো একবার বন্ধুরা, কথাটা কিন্তু আমি কোনো মানে কারণ ইনিয়ে বিনিয়ে বলছি না, নিজের সাথে ঘটেছে, কাল কি ঘটেছে তাই বলছি। আমি তো অবাক যে কোনোদিনও ছোট থেকে এরকম কোনো প্রবলেম হলো না, হঠাৎ করে বলছে না সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, তো সেই কারণে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু এখন অনেকের সাথেই হচ্ছে। তো আমার কাছে সলিউশন বলতে কি, আমি বাইরে যখন পাঠাবো মাস্ক পরে পাঠাবো, স্কুলের মধ্যে কি করছে সেটা তো আমি আর জানতে পারবো না, রেগুলারিটি মেনটেন করে যেভাবে ওষুধ খাওয়াতে বলেছে সেটা করবে, এবং তার সাথে আমাকে ডক্টর বললো না এখন খাবে না, এই ওষুধের কোর্স কমপ্লিট হলে তারপর দেখবেন বাচ্চা আবার কিন্তু ঠিক আগের মতো খাচ্ছে। এইবার যারা ইমিউনিটি পাওয়ার কোটিপতি বাপ, লাখপতি বাপ, তার সন্তান ইমিউনিটি তার কমে গেছে, হ্যাঁ এটা নিয়ে সেই বাচ্চা ভুগছে, তার মানে তার বাবা কতটা বদমাস। এই ইমিউনিটি পাওয়ারকে উদ্দেশ্য করে যারা দীপদার ঘরে দোষ চাপাচ্ছ, তাদের ঘরে কি সত্যিই মানে কোনো বাচ্চা নেই? এক একটা মানে যথেষ্ট কি বলবো, যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি, বাবা জব করে, মা জব করে, মানে তাদের খায় কে, টাকা পয়সাই খায় কে, এরকম অনেক ফ্যামিলি আছে, সেখানেও বাচ্চা দেখে যাও এরকম রোগা টিং টিং করছে, মনে হবে যেন হাওয়া দিলে ফুদিয়ে উড়ে যাবে, কিন্তু তা বলে কি তার বাবা মা তার প্রতি কোনো কেয়ার নেয় না, তার প্রতি কোনো যত্ন নেয় না? এই কথাগুলো যারা বলছো তাদের ঘরে কি সত্যিই বাচ্চা কাচ্চা কেউ নেই? শুধুমাত্র একটা রিজন ধরেই বসে আছো যে নিশ্চয়ই খাওয়া দাওয়া করায় না, এই যে তোমরা এই জিনিসটাকে নিয়ে বসে আছো। কি আমরা যারা সন্তানকে ভালোবাসি, আমরা কিভাবে যে আমাদের বাচ্চাদের কেয়ার করি আমরাই একমাত্র কিন্তু জানি। বিশেষ করে তো আমি আমার ভিডিও আমি একটা দুটোর বেশি ভিডিও দিতে পারি না, কারণ আগে আমার পরিবার, তারপর তো আমার ভিডিও। অবভিয়াসলি আমার ওয়াইটি একটা পরিবার, কিন্তু আগে আমার ওয়াইটি। তো এই যে যারা ইমিউনিটি পাওয়ারটাকে নিয়ে দীপদা ভাইকে বলছে যে সে কেন একা জ্বালা উঠাবে, নিয়ে যাক, আরে ভাই দীপদা ভাই কি বলেছে? এত মাথা মারার তো কেউ বিষয় তো কেউ করতে বলেনি। এবার আমি মানে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে এই বিষয়গুলো শুনলাম, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। এইবার তোমাদের কাছে বলছি যে কথাটা প্রথমে বললাম, যে ওয়াইটিতে কিন্তু একটা যুদ্ধ হতে আরম্ভ করেছে। প্রথমে একটা কথা বলে নিতে চাই যে গামলা কেন আজকে কোনো ভিডিও দিল না, এবং সে কিন্তু একটা কমেন্ট্রি পোস্ট দিয়ে দিয়েছে তার শরীর অসুস্থ। আমি প্রথমেই তোমাদের সামনে একটা কথা বলতে চাইছি যে আচ্ছা, গামলা ভ্যালেন্টাইন্স ডেতে যে গিফটটা দেখিয়েছিল কানের দুল, সেই কানের দুলটা কিন্তু 2 বছর আগের একটা ভিডিওতে আমি এই ভিডিওটা দেবো ভেবেছিলাম, কিন্তু আর দেওয়ার সময় হয়নি। তো 2 বছর আগে কিন্তু এই কানেরটা আমরা দেখেছিলাম, কেউ একজন কোন একটা ভিউয়ার্স কিন্তু তাকে হয়তো গিফট করেছিল। হ্যাঁ, তো সেই কানের দুলটা নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলেছে। হঠাৎ করে আজকে দেখলাম যে
কমিউনিটি পোস্টে যে ছবিটা দিয়েছে সেই কানের দুলটা কিন্তু আর কানে নেই, একটা অন্য কানের দুল। এবং সে কিন্তু যথারীতি একটা কমিউনিটি পোস্টে লিখেছে যে তার শরীর অসুস্থ, সে আজকে কোনো ভিডিও দিতে পারবে না, এমনকি সে কোনো রিলস ভিডিও দিতে পারবে না। ভাবো বন্ধুরা, একটা কথা তোমরা ভেবে দেখো, একটা মানুষের যদি সত্যি খুব শরীর অসুস্থ হয় তাহলে সে তো ফোনটাই হাতে করবে না। প্রতিটা কমেন্টসের কিন্তু রিয়াক্ট করেছে, প্রতিটা কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার করেছে, যার যার অ্যান্সার দেওয়ার প্রয়োজন। তাহলে সেই মানুষটার কি সত্যি খুব শরীর অসুস্থ? না, শরীর অসুস্থ থেকেও কিন্তু বেশি অসুস্থ কিন্তু সে মানসিক দিক দিয়ে, যাকে বলে মানসিক পুরো বেকারগ্রস্ত হয়ে গেছে। কারণ বাড়িতেও কিন্তু এই বিষয় নিয়ে যথারীতি তাদের দ্বন্দ্ব তৈরি হয়ে মানে ঝামেলা সৃষ্টি হয়েছে। এই যেই সমস্ত ইনফরমেশনগুলো আমি আমার ভিডিওতে দিয়েছি, প্লাস অনেকেই মানে যেমন আমাদের কি বলবো, একজন ভাই দিদিভাই কমেন্টস করেছে, তোমার একটা সরকার দিদিভাই, তিলক দিদিভাই এরকম একটা কমেন্টস করেছে, বা অনেক কিছু এইভাবে জানা গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে অনেকে বড় মুখ করে অনেক কথা বলছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই গামলার বাড়িতেও কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়েছে বন্ধুরা। যথারীতি গামলার শ্বশুর বাড়িতেও কিন্তু এই বিষয় নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। কারণ সবাই অবাক যে সত্যিই তো যে কথাগুলো বলছে তো একটাও মিথ্যে কথা বলছে না, একটাও তো ভুল কথা বলছে না, কি করে পারে? আর তার অধিকার আছে, তার স্বাধীনতা আছে নতুন জীবনে পা দেওয়ার, কিন্তু সে আগে যে সম্পর্কে যুক্ত আছে সেই সম্পর্ক থেকে আগে বেরোক, তারপর তো একটা সম্পর্কে জড়াবে, তাই না? তো অনেকে বলছো দেখলাম ভিডিওতে যে সে এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়িতে আছে। না, আমি বলছি সে তার শ্বশুর বাড়িতে নেই, সে চলে এসছে কিন্তু তার বাড়িতে। সে যথারীতি তার বাড়িতে চলে এসছে এবং বাড়িতে এসে সে এই নটাঙ্কিপনাটা করছে। মানে আজকে কোনো ভিডিও দিল না, হয়তো কালকে দেবে কি দেবে না জানি না। এবার তোমরা ভাবো, কারোর যদি খুব শরীর অসুস্থ হয় তাহলে সে কি করে কমেন্টসের অ্যান্সার দেয় বা কি করেই বা কমেন্টস পড়ে? কারণ সে সব দিক থেকে কিন্তু ভেঙে পড়েছে। কত একটা কি জানো তো, এই গামলার একটা প্রধান রোগ, আমি জানি না এই রোগটাকে কি বলে, এ কিন্তু সবসময় এক পুরুষে কি বলবো শান্ত থাকতে পারে না। এর একটা অন্যরকম চাহিদা আছে, যেই চাহিদা কি বলবো লাখে একটা মানুষের মধ্যে হয়তো হয়। মানে কি বলবো, যেমন মানুষ কি বলবো অনুষ্ঠানে গেলে এই একটা ড্রেসই বারবার এই অনুষ্ঠানে পরবো, ড্রেস চেঞ্জ করব বারংবার। অনেকের মধ্যে থাকে যে এই ড্রেসটা আমি আজকে পরলাম মানে এই ড্রেসটা আমি আর লাইফে কোনোদিন পরবো না, এরকম একটা বিষয়। অনেকের এরকম একটা মানে লাইফস্টাইল কাটায় যে এই ড্রেসটা আজকে পরলাম আর পরবো না। সেরকম কিন্তু এই গামলার জীবনেও মানে এই দিন এই বয়ফ্রেন্ড, ওই দিন ওই বয়ফ্রেন্ড, সেই দিন ওই বয়ফ্রেন্ড, এরকম কিন্তু তার লাইফটা কাটছে বন্ধুরা। তোমার আর একটা কথা বলে নিই, এই ফোগলার কিন্তু এটা 4 নম্বর। আমি যতটুকুনি জানতে পেরেছি, তাদের গ্রামে যতটুকুনি জানে, তো আমি জানি তোমরা আরস ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছো, কিন্তু আমি যেখান থেকে জানতে পারি মানে তাদের গ্রামে জানে যে গামলা হচ্ছে কিন্তু 4 নম্বর। তাদের গ্রাম থেকেই বলেছে যে হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি গামলা হচ্ছে 4 নম্বর ওয়াইফ। তো একবার ভেবে দেখো, যদি তাদের গ্রামের লোক এটা জেনে থাকে যে গামলার এই ফোগলার গামলা 4 নম্বর ওয়াইফ, তাহলে নিশ্চয়ই গামলার দাদা, গামলার বাবা, গামলার মা এই বিষয়টা সমস্ত কিছু জানে। জানার পরেও মেয়েকে এইভাবে নোংরা জায়গায় নোংরামি করতে সেজে গুজে টোটো করে কিভাবে এগিয়ে দেয় একটা পরিবার বন্ধুরা, কি করে এগিয়ে দিতে পারে? তার মানে তার পরিবারটা কি সত্যিই চাইছে যে মেয়েকে আমরা বিক্রি করব, বিক্রি করে টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে আর যাই হোক আমাদের লাইফস্টাইলটাই তো কেটে যাচ্ছে, এর থেকে আমরা বেশি কিছু চাই না, এর থেকে আমরা বেশি কিছু চাই না। কারণ মেয়ের মধ্যে তো সত্যি অল্প বয়সে সেক্সুয়াল চাহিদাটা খুবই বেড়ে উঠেছিল, সেই কারণেই তো অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে দিতে হয়েছিল, তাই না? তো সে যদি বারংবার চেঞ্জ করতে থাকে, আমরা কত তার শ্বশুরবাড়িকে মীমাংসা করব? তার থেকে সে এইরকম নোংরামো করছে, সে তার লাইফস্টাইল কাটাচ্ছে, কাটাক, তার মতো করে ছেড়ে দিই। বরঞ্চ সে যে শর্তে আমাদেরকে রাজি করিয়েছে যে আমি তোমাদেরকে টাকা দেবো, তোমাদেরকে আমাকে মেনে নিতে হবে, আমার যে কোনো পরিস্থিতিকে তোমাদের মেনে নিতে হবে, সেটাই করা শ্রেয়। তাদের ফ্যামিলি মেম্বার্সও নিশ্চয়ই এটা মেনে নিয়েছে বন্ধুরা। তো এই যে যুদ্ধের কথাটা বললাম, এই যুদ্ধটা হচ্ছে কিন্তু একটা যাকে বলে ঠান্ডা লড়াই সৃষ্টি হয়েছে। এই ঠান্ডা লড়াইটা শুরু হয়েছে কিন্তু তার নিজের দালালের সাথে বন্ধুরা। তোমাদেরকে একটা কমেন্টস আমি পড়ে শোনাতে চাইছি। একটা দিদিভাই একটা কমেন্টস করেছে, তোমাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি কমেন্টসটা। প্রচুর বছর ধরে তোমার ব্লগ ইউটিউব জার্নি দেখছি, আগে কোনোদিনও এত কমেন্ট করতাম না, খুব রিসেন্ট লিখেছিলাম যে কথাগুলো না লিখলে নয়, আজ আরেকবার বলছি এবং শেষবারের মতো মানুষ তোমাদের বিশ্বাস করে ভালোবেসে কোনো রকম স্বার্থ ছাড়া, কিন্তু তোমরা অবশ্যই অর্থের জন্যই এই প্রফেশনে, তাই যারা সরল মনে তোমাদের সাপোর্ট করে গেছেন তাদের ইমোশন নিয়ে আর খেলা করো না না দিদিভাই, খেলা করছে। তবে দিদিভাই তুমি যেটা উদ্দেশ্য করে তাকে কমেন্টসটা করেছো সেই খেলাটা কিন্তু করছে না, এই অন্য খেলা করছে। নির্মল বিশ্বাসটা যদি কোথাও হারিয়ে যায় একটা সময় পরে, হাজার চেষ্টা করলেও সেই বিশ্বাস ভালোবাসা আর ফিরবে না। তারপরে তার আইডির নাম নিয়েছে, দুটো আইডির নামই।
তোমার বা তোমাদের সহজ সরল জীবনশৈলী দেখার জন্য দেখতাম, তখন তাতে কোনো কন্ট্রোভার্সি ছিল না, কিন্তু আজ পরিস্থিতি এতটা কলঙ্কিত ও নিম্নমানের যে তা ভাষায় প্রকাশ করা যায় না। ভিউজ আর টাকা রোজগার, বাড়ি তৈরি, রাজপ্রাসাদ, নোংরা ইঙ্গিত, ছোট শিশুকে টোপ হিসেবে ব্যবহার আর নেওয়া যাচ্ছে না। তোমার হাজবেন্ড বহু আগে সম্মান হারিয়েছেন, তোমার প্রতি ভরসা ছিল, কিন্তু সেটিও আর রাখতে পারছি না। তোমরা বলতে পারো না পোষালে দেখো না, পোষালে দেখো না ঠিকই, কিন্তু অভ্যাসটি কাল হয়েছে আমার ক্ষেত্রে। অবিলম্বে সেই অভ্যাস ত্যাগ করছি, অন্তত চেষ্টা করব। আমার মতো একজন ভিউয়ার্স কমলে কিছু যাবে আসবে না তোমাদের। খুব সুন্দর একটা কমেন্টস করেছে, জানি না কমেন্টসটা তোমাদের কতটা ভালো লাগলো। আমার খুব ভালো লেগেছে যে তার যে সমস্ত কি বলবো পজিটিভ ভিউয়ার্স, সেও কিন্তু এখন এই গামলাকে কিন্তু কথা শোনাচ্ছে বন্ধুরা। এবার এই গামলা ভাবো, যার শরীর খারাপ, সে ভিডিও আমাদের সামনে দিতে পারলো না, অথচ সে কমেন্টসের কিন্তু রিপ্লাই দিচ্ছে। কি রিপ্লাই দিয়েছে? কোনো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে কি বললো সেটা শুনে ভুল বুঝলে কি বলবো বলো দিদিভাই। সেই জন্য আমি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তেমন কোনো কথা বলি না। আসলে সবাই সবার চ্যানেলের গ্রো করার জন্য। ভালো থেকো তুমি। এই যে কথাগুলো বলেছে, এটা গামলা অ্যান্সার দিয়েছে। তো তারপর আরেকজন লিখেছে, ঘোড়ামুখী বলে রুমি ওকে রোজ, এই যে নাম দিয়েছে, এটা আমি আর পড়ছি না। এই যে কমেন্টসটা করেছে গামলা, যে যার মতো করে কন্ট্রোভার্সি করছে করুক, তোমরা যদি বিশ্বাস করবো সেখানে আমি কি করব বলো, এরকম যে কথাটা লিখেছে। তো এই দিদিভাইটা যে কমেন্টস করেছে, আমার যতদূর মনে হলো, এই যে একটা কথা উঠছে না যে নাটক, ওই রিসেপশনের দিন দীপদা ভাইকে দেখা গেছে, তো অনেকেই মনে করছে, আমার মনে হয় এই দিদিভাইটা এটা কি উদ্দেশ্য করে কমেন্টসটা করেছে যে তোমরা নাটক করছো, তোমাকেও কিন্তু আমি আর বিশ্বাস করতে পারছি না। আমি দিদিভাইটাকে বলবো যে আমি কতটা সিউরিটি দিলে তোমরা বিশ্বাস করবে জানি না, এটা কোনো নাটক না। কারণ মন্দিরের সময়ও কিন্তু অনেকে বোঝাতে চেয়েছিল এটা নাটক। আমার কমেন্ট সেকশনে অজস্র কমেন্ট, আমি বারংবার বলে গেছি এটা নাটক না। আর এক্ষেত্রেও আমি বলবো এটা নাটক না। তবে তুমি যে কথাটা বললে না যে বিশ্বাস তুমি হারিয়ে ফেলছো, বিশ্বাস হারাবার মতো অনেক কিছু এখনো দেখার বাকি আছে। যেই কথাগুলো ভিডিওর মধ্যে বলছি, একটা কথাও কিন্তু মিথ্যে বলছি না। যে গামলা যে জায়গায় সে বিয়ে করছে, সেই বাড়িতে কিন্তু 3 দিন থেকে তোমার বিয়ে, বৌভাত, রিসেপশন কাটিয়ে তারপর বাড়িতে আসছে, তাহলে সে তোমাদেরকে দিনের পর দিন কিন্তু ঠকাচ্ছে। আর গামলা যার কথা উদ্দেশ্য করে এই কথাটা লিখেছে, সেটা হচ্ছে ঘোড়ামুখী, আর কেউই নয়। কারণ সে তার ভিডিওতে বলে দিয়েছে যে তুই কি করে পারছিস, এরকম অভাগী বলে তাকে সম্বোধন করেছে, মানে এই গামলাকে দালাল, যে তুই কি করে এতটা হাতছাড়া হয়ে তুই নিজে ঘুরছিস, ফিরছিস, খাচ্ছিস, সন্তানের কথা কি তোর একবারও মনে পড়ছে না? তার বাবা তো তাকে টোপ হিসেবে কাজে লাগাচ্ছে, কিন্তু তুই কি করে এরকম করে আছিস? এই যে কথা বলা শুরু করেছে বন্ধুরা, এইবার তোমরা দেখতে থাকো এই মানে গামলা সম্পর্কে দালাল কত কিছু বাস্ট করতে থাকে। কারণ যখনই এই দালাল বুঝতে পারে যে অরিজিনাল তথ্য বেরিয়ে আসতে চলেছে, তখনই কিন্তু দালাল পাল্টি খেতে আরম্ভ করে, যেরকমটা মন্দিরার ক্ষেত্রে হয়েছিল। যখনই কিন্তু আসল তথ্য আমরা বের করতে জয়ের একদম শেষ লেভেলে পৌঁছে গেছিলাম, যে এই সাকসেসটা হলে আমরা প্রমাণ, মানে পুরোপুরি প্রমাণ দিয়ে দিতে পারবো, একদম প্রমাণ। তো সেই রকম প্রমাণ তো দেখতেই পেয়ে গেছিলে তোমরা। মন্দিরারকে ফ্ল্যাটে পুরো পুলিশ টুলিশ এসে অনেক কিছু হয়ে গেল, তখনই কিন্তু দালাল পাল্টি খেতে আরম্ভ করেছিল। এক্ষেত্রেও কিন্তু সময় এসে গেছে, গামলা পুরোপুরি মানে জালে ধরা পড়েছে, যাকে বলে মাছ একদম জালের মধ্যে নিজে থেকে এসে ধরা পড়েছে। না হলে এই যে বিয়ে বাড়ি গেছিল, এই যে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ মজা, এগুলো তো নাও ভিডিও শেয়ার করলে পারতো, তাই না? কিন্তু এগুলো করেছে, আর এগুলো কিন্তু অনেকে ক্যামেরাবন্দি করেছে। এইবার তোমরা ভেবে দেখো, এই সমস্ত ভিডিওগুলো যদি ক্যামেরাবন্দি যারা করেছে, তারা যদি প্রুফ হিসাবে দীপদার কাছে পাঠিয়ে দেয়, বা যদি এগুলো সাক্ষী হিসেবে প্রেস করা হয়, তাহলে কতটা ঝামেলায় পড়বে। তখন দালাল কি হিসেবে ভিডিও না হবে বলো তো? যে আমি কিছু জানি
জানতাম না, যেখানে কিনা দালাল নিজের মুখেই শেয়ার করেছে নিজের ব্লগ আইডিতে যে আমি যদি 2 দিন ফোন করতে ভুলে যাই, গামলা নাকি ওকে প্রতিদিন ফোন করে, একদিন ছেড়ে ছেড়েই ফোন করে। তাহলে সেখানে ও যদি পাল্টা কথা বলতে বসে হঠাৎ করে, কেউ ওকে বিশ্বাস করবে? তার থেকেও আগে ভাগই কিন্তু সরে আসছে, যে বুঝতে পেরে গেছে যে এবার কিন্তু ঘুটি অন্যদিকে উল্টাতে চলেছে। কারণ গামলা সবাইকার সামনে কিন্তু এবার মুখ থুবড়ে পড়তে চলেছে বন্ধুরা। কারণ ওই যে বলি পৃথিবী গোলাকার, সবার চোখে পড়ছে, সবার চোখে পড়েছে। আচ্ছা বলো তো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভিডিও করলে কিছু একটা ইনকাম হবে, যদিও আমার এখনো পর্যন্ত মনিটাইজেশন অনই হয়নি, তো ইনকামের প্রশ্ন আসছেই না। তার ট্যাগ পাইলো তো 3 মাসের জন্য প্রবলেমের মধ্যে চলে আছে। তো আমার কোনো ভিডিওতেই তোমরা দেখবে আমার অ্যাড আসে না, কারণ আমার মনিটাইজেশন এখনো পর্যন্ত অন হয়নি। কিন্তু ভিউয়ার্সদের কি লাভ আছে? এই যে কোনো ভিউয়ার্স এসে কমেন্টস করছে আমাকে যে হ্যাঁ দি ভাই দেখেছি, তুমি যে কটা কথা বলেছো গোপালপুর নামক জায়গায়, হ্যাঁ দেখেছি। বা অনেক ভিউয়ার্স এটাও এসে কমেন্টস করছে যে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো, ওটা জেঠুর ছেলে, আমাদের পাশের বাড়ি। এই যে ভিউয়ার্সরা তথ্যগুলো জানাচ্ছে, তাদের কি এসে যায়? তারা তো ভিউয়ার্স, তাদের তো কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। কিন্তু তারা কি চাইছে? সত্যটা সবার সামনে আসুক, এবং এই সত্যটা আসতে চলেছে এই দালাল খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এবং সেই কারণে কিন্তু দালাল তার ভিডিওতে কালকে মিনা করে তাকে বলেছে এবং তাকে কিছু কটু কথা শুনিয়েছে বন্ধুরা। ওই যে বলে না, মানে কি বলবো, সেই তেলও মাখাবো আবার মানে এও করে বলবো, সেরকম একটা বলেছে। প্রবাদ বাক্যটা আমার এই মুহূর্তে মনে পড়লো না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এই কথাগুলো কিন্তু এই গামলা দালালকে উদ্দেশ্য করেই বলেছে যে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমি তেমনভাবে যোগাযোগ রাখি না। তোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ বলতে তো তোর ছিল দালালের সাথে যোগাযোগ, তোর ছিল ওই চুনার সাথে যোগাযোগ, তোর ছিল ওই আর একজন আছে তার সাথে, মানে তুই যাদেরকে কমেন্ট্রিতে তুলেছিলিস। আর এটা একটা স্বাভাবিক বিষয় যে যাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করবে তাদের সাথে কিছু কিছু স্পেশাল মানুষদের সাথেই যোগাযোগটা থাকে। গামলাকে নিয়ে যে কজন পজিটিভ ভিডিও করছে তাদের প্রত্যেকের সাথে থাকবে বলেও যেমন হয় না, আবার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যে তার যোগাযোগ থাকবে এটাও কিন্তু নয়। তার মানে কাদের উদ্দেশ্যে কথাটা বলেছে যে আমি আর কারোর সাথেই যোগাযোগ রাখছি না, মানে দালালকে উদ্দেশ্য করে বলেছে। কারণ দালালও কিন্তু মুখ খুলতে আরম্ভ করেছে, আর দালাল মুখ খুললে কি অবস্থা হবে বুঝতে পারছো তো? ওই দালাল মুখ খুলে কিন্তু তোমরা শুধু ভয়েস রেকর্ডিং শুনতে পাবে। তখন তোমরা আমাদের কথাগুলো কিন্তু ওইখান থেকে শুনবে, তখন গিয়ে ওকে কি তালি দেবে, কি বাহবা দেবে, কিন্তু আমরা বলছি এখন তোমরা কিন্তু বিশ্বাস করবে না। কিন্তু ওই কথাগুলো যখন ভয়েস রেকর্ডিং হয়ে তোমাদের সামনে বেরিয়ে আসবে, যেরকমটা কিনা মন্দিরার ক্ষেত্রে হচ্ছে, তখন তোমরা কিন্তু সেই বিষয়গুলোকে বিশ্বাস করে নেবে। তো বন্ধুরা, আমি বলে দিলাম যে এই গামলা কেন ভিডিও দিতে পারেনি, কারণ কি ও যথারীতি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, কিন্তু ওদের বাড়িতে কিন্তু একটা বড় সড়ো অশান্তি, যুদ্ধ, ঝগড়া আরম্ভ হয়েছে। মানে তার শ্বশুর ঘরেও হয়েছে, না তার শ্বশুর শাশুড়ি বা যা ভাসুরের মধ্যে নয়, কিন্তু তার এই বিষয়গুলোকে কেন্দ্র করে একটা ফ্যামিলির মধ্যে মনোমালিন্য কিন্তু হয়েছে, এবং যথারীতি এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের বাড়িতেও কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়েছে বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল। আর ইমিউনিটি পাওয়ার সম্পর্কে যেটা আমি বললাম সেটা একমত কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো।